হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লক্ষ্য পূরণ। বন্ধুরা, আবারও একটি চলে এসেছি জিকে প্র্যাকটিস সেট নিয়ে। তো আজকের জিকে প্র্যাকটিস সেট পার্ট 5। যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই ডিসক্রিপশন বক্সের নিচে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো এই জিকে প্র্যাকটিস সেটটি কিন্তু তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ফুড এসআই, ক্লার্কশিপ, আরপিএফ, বিভিন্ন ধরনের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ক্লাসটি দেখবে, আর ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তী ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আর যারা মক টেস্ট দিতে চাও কিংবা পিডিএফ নিতে চাও এই ক্লাসের, কমেন্ট করো, আমি কিন্তু পিডিএফটি দিয়ে দেবো। তো চলো শুরু করছি আজকে ক্লাস। তো আজকে প্রথম প্রশ্নটি দেখো, ওয়ান ইন্ডিয়ান গার্ল বইটি কে লিখেছেন? অপশন এতে আছে চেতন ভগত, বিতে আছে বিক্রমচন্দ্র, সিতে আছে অমিতাভ ঘোষ এবং ডিতে আছে বিক্রম শেঠ। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? না, অপশান এ হয়ে যাবে এখানে তোমাদের সঠিক উত্তর, চেতন ভগত। 2 নম্বর প্রশ্ন দেখো, আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়? অপশান এতে আছে 5ই মার্চ, বিতে আছে 8ই মার্চ, সিতে আছে 9ই মার্চ এবং ডিতে আছে 12ই মার্চ। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? না, অপশান বি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, 8ই মার্চ। আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ পালন করা হয়। এর সাথে সাথে তোমরা এটা মনে রাখবে, 1975 সাল থেকে জাতিসংঘ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা শুরু করে। পরের প্রশ্নটি দেখো, রাগবি ফুটবলে একটি দলে কতজন খেলোয়াড় থাকে? অপশান এতে আছে 10 জন, বিতে আছে 11 জন, সিতে আছে 12 জন এবং ডিতে আছে 15 জন। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? না, অপশান ডি তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে, 15 জন। রাগবি ফুটবলে কিন্তু 15 জন খেলোয়াড় থাকে। 4 নম্বর প্রশ্ন দেখো, ভারতের কোথায় গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন? অপশান এতে আছে ডান্ডি, বিতে আছে আহমেদাবাদ, সিতে আছে চম্পারণ এবং ডিতে আছে খেদা। এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? না, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, চম্পারণ। এই উত্তরটা কিন্তু, এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, নীল চাষিদের অনুকূলে 1917 সালে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন বিহারের চম্পারণে। স্থানীয় নেতা রাজকুমার শুক্লার আহ্বানে গান্ধীজি চম্পারণে যান। অপর গুরুত্বপূর্ণ নেতা ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আচার্য কৃপালিনী, মহাদেব দেশাই প্রমুখ। এইগুলোও কিন্তু তোমরা খাতায় লিখে অবশ্যই পড়বে মন দিয়ে। 5 নম্বর প্রশ্ন দেখো, যুদ্ধক্ষেত্রে বাবর তুলুকমা কৌশলে কোন অস্ত্রটি ব্যবহার করেন? অপশান এতে আছে তলোয়ার, বিতে আছে কামান, সিতে আছে ঘোড়া এবং ডিতে আছে হাতি। তো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সঠিক উত্তর কি হয়ে যাবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। এর সাথে তোমরা এটা মনে রাখবে, পানিপথের প্রথম যুদ্ধে 1526 খ্রিস্টাব্দে বাবর ইব্রাহিম লোদিকে এমন এক যুদ্ধের অস্ত্র দিয়ে চমক দিয়েছিলেন যা লোদিরা আগে দেখেনি। এই যুদ্ধে তিনি কামান ব্যবহার করেছিলেন। এই অভিনব কৌশলের মাধ্যমে বাবর জয়ী হন। এখান থেকেও কিন্তু প্রশ্নটা এইভাবেও আসতে পারে যে বাবর প্রথম কোন যুদ্ধে কামান ব্যবহার করেছিলেন। ঠিক আছে, তখন কি হয়ে যাবে? না, পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে। এটা কিন্তু তোমরা মনে রাখবে। 6 নম্বর প্রশ্নটি দেখো, প্রথম কমনওয়েলথ গেমস কবে অনুষ্ঠিত হয়েছিল? অপশান এতে আছে 1920, বিতে আছে 1930, সিতে আছে 1936 এবং ডিতে আছে 1939। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? না, অপশান বি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। প্রথম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল 1930 সালে। এর সাথে তোমরা এটা মনে রাখবে, প্রথম কমনওয়েলথ গেমস 1930 সালে আন্টারিওর ও হ্যামিল্টনে অনুষ্ঠিত হয়েছিল। 7 নম্বর প্রশ্ন দেখো, হাফ নেলসন শব্দটি কোন খেলার সাথে যুক্ত? অপশান এতে আছে কুস্তি, বিতে আছে বক্সিং, সিতে আছে দাবা এবং ডিতে আছে ভলিবল। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? না, অপশান এ হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, কুস্তি। হাফ নেলসন শব্দটি কুস্তি খেলার সঙ্গে যুক্ত। 8 নম্বর প্রশ্নটি দেখো, ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদটি অবস্থিত? অপশান এতে আছে মরুভূমি অঞ্চলে, বিতে আছে কৃষ্ণা বদ্বীপে, সিতে আছে মহানদী বদ্বীপে এবং ডিতে আছে গঙ্গা বদ্বীপে। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? না, অপশান সি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, মহানদী বদ্বীপে। এর সাথে তোমরা এটাও মনে রাখবে, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হলো কি? তার নাম হচ্ছে চিল্কা। এটি উড়িষ্যায় মহানদী বদ্বীপে অবস্থিত। এগুলো কিন্তু অবশ্যই খাতাতে লিখে মন দিয়ে পড়বে। আশা করি তোমাদের জিকে নিয়ে খুব একটা সমস্যা হবে না। 9 নম্বর প্রশ্নটি দেখো, লুনি নদীটি কোন পর্বত শ্রেণী থেকে উৎপন্ন হয়েছে? অপশান এতে আছে হিমালয়, বিতে আছে সাতপুরা, সিতে আছে বিন্ধ্যাচল এবং ডিতে আছে আরাবল্লী। অপশান ডি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, লুনি নদী কিন্তু আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়েছে।
এর সাথে তোমরা এটাও মনে রাখবে লুনি নদীটি ভারতের পশ্চিম রাজস্থানে অবস্থিত। এটি আজমেরের কাছে আরাবল্লী পর্বতের পুষ্কর উপত্যকা, এটা মনে রাখবে, পুষ্কর উপত্যকা থেকে উৎপন্ন হয়ে গুজরাটের কচ্ছের রণে পতিত হয়েছে। এটি একটি অন্তর্বাহিনী নদী, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই লাইনটি। এটি একটি অন্তর্বাহিনী নদী, কোনটি না লুনি। প্রশ্ন যদি এভাবে না আসে, এভাবে যদি আসে যে লুনি একটি ড্যাশ নদী দিয়ে যদি অপশান দিয়ে দেয়, তখন কিন্তু তোমরা মনে রাখবে অন্তর্বাহিনী নদী। 10 নম্বর প্রশ্ন দেখো, সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে? অপশান এতে আছে 156 নম্বর ধারায়, অপশান বিতে আছে 155 নম্বর ধারায়, অপশান সিতে আছে 154 নম্বর ধারায়, অপশান ডিতে আছে 153 নম্বর ধারায়। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না অপশান সি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, 154 নম্বর ধারায়। সংবিধানের 154 নম্বর ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে। এর সাথে এটাও মনে রাখবে ভারতীয় সংবিধানের 154 ধারায় রাজ্যের প্রশাসনিক ক্ষমতা রাজ্যপালকে দেওয়া হয়েছে। 11 নম্বর প্রশ্ন দেখো, পঞ্চায়েত ভোট অনুষ্ঠান করার সিদ্ধান্ত কে নেয়? অপশান এতে আছে ইলেকশন কমিশন, বিতে আছে রাজ্য সরকার, সিতে আছে জেলা ম্যাজিস্ট্রেট, ডিতে আছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না অপশান বি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, রাজ্য সরকার। পঞ্চায়েত ভোট অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেন রাজ্য সরকার। এর সাথে সাথে এটাও মনে রাখবে পঞ্চায়েত ভোট অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার, আর রাজ্য নির্বাচন কমিশন নির্বাচন সংক্রান্ত বিষয়গুলি তত্ত্বাবধান করে। সাথে সাথে এটাও মনে রাখবে এই যে পঞ্চায়েত ভোট, এটি কটি স্তরে হয় না এটি কিন্তু 3টি স্তরে হয়। এটাও কিন্তু মনে রাখবে 3টি স্তরে, এটা অনেকবার পরীক্ষায় এসেছে। 12 নম্বর প্রশ্নটি দেখো, ম্যাগনেটিক সম্পর্কে কোনটি সত্য নয়? অপশান এতে আছে এটি একটি অস্থায়ী চুম্বক, বিতে আছে এটির মেরুকরণ করা যায় না, সিতে আছে এর ক্ষমতা পরিবর্তন করা যায়, এবং ডিতে আছে এর ক্ষমতা মেরুগুলির মধ্যে পরিবর্তিত হয়। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে না এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে এর ক্ষমতা পরিবর্তন করা যায় না। অপশান বি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। এর সাথে তোমরা এটা মনে রাখবে ইলেকট্রোম্যাগনেটিক সবসময় উত্তর ও দক্ষিণ মেরুর দিকে থাকে, এটি একটি অস্থায়ী চুম্বক, এর ক্ষমতা পরিবর্তন করা যায়, এখানে না হয়ে যাবে যায় না। পরের প্রশ্ন দেখো 13 নম্বর প্রশ্ন, লাইম ওয়াটারের রাসায়নিক সংকেত হলো? অপশান এতে আছে CaO, অপশান বিতে আছে CaOH2, অপশান সিতে আছে CaCO3, অপশান ডিতে আছে CaHCO3 2। তো এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না CaOH2 অর্থাৎ CaOH2 অর্থাৎ অপশান বি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। এর সাথে সাথে এটা মনে রাখবে কুইক লাইম জলের সঙ্গে বিক্রিয়া করলে লাইম ওয়াটার তৈরি হয়। সম্পৃক্ত ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণকে লাইম ওয়াটার বলা হয়। 14 নম্বর প্রশ্ন দেখো, ভারতে 1 টাকার কাগজি মুদ্রার যোগান দেয়? অপশান এতে আছে ভারত সরকারের অর্থমন্ত্রক, বিতে আছে ভারতের স্টেট ব্যাংক, সিতে আছে ভারতীয় রিজার্ভ ব্যাংক, এবং ডিতে আছে কোনোটিই নয়। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে অপশান এ না ভারত সরকারের অর্থমন্ত্রক 1 টাকার কাগজি মুদ্রা যোগান দেন। 1 টাকার নোট ও সমস্ত প্রকার কয়েন ব্যতীত যাবতীয় মুদ্রা রিজার্ভ ব্যাংক প্রচলন করে। রিজার্ভ ব্যাংক মানে RBI, এটাও কিন্তু মনে রাখবে। পরের প্রশ্নটি দেখো, মডেম শব্দটির পুরো কথা হলো? অপশান এতে আছে মোবাইল ডিমডিউলেটর, অপশান বিতে আছে মডার্ন ডিমডিউলেটর, অপশান সিতে আছে মডিউলেটর ডিমডিউলেটর, অপশান ডিতে আছে মডার্ন ডিমডিউলেশন। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে মডিউলেটর ডিমডিউলেটর, অর্থাৎ অপশান সি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। 16 নম্বর প্রশ্ন দেখো, ইউএনও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান এতে আছে নিউ ইয়র্ক, বিতে আছে ওয়াশিংটন, সিতে আছে জেনেভা, এবং ডিতে আছে ভিয়েনা। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে অপশান এ হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, নিউ ইয়র্ক। এর সাথে সাথে তোমরা এটা মনে রাখবে দ্য ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, অর্থাৎ এই যে ইউএনও, এই ইউএনওর পুরো নামটা হচ্ছে দ্য ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। প্রতিষ্ঠা কবে হয়েছিল 1945 সালে 24শে অক্টোবর। পরের প্রশ্নটি দেখো, ঘুমুর কোন রাজ্যের লোকনৃত্য? অপশান এতে আছে গুজরাট, বিতে আছে রাজস্থান, সিতে আছে কেরালা, ডিতে আছে হিমাচল প্রদেশ। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না অপশান বি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, রাজস্থান। ঘুমুর হচ্ছে রাজস্থান রাজ্যের লোকনৃত্য।
এর সাথে তোমরা এটাও মনে রাখবে গুজরাটের লোকনৃত্য গরবা, হিমাচল প্রদেশের লোকনৃত্য নাটি এবং কেরালার মোহিনীঅট্টম ও কথাকলি। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আশা করি তোমাদের খুব উপকারে আসবে। তো ক্লাসটি পুরোটা দেখো। 18 নম্বর প্রশ্ন দেখো, আখ গবেষণার কেন্দ্র কোথায় অবস্থিত? অপশন এতে আছে নিউ দিল্লি, বিতে আছে রাঁচি, সিতে আছে কোয়েম্বাটোর এবং ডিতে আছে সিমলা। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না অপশান সি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, কোয়েম্বাটোর। 19 নম্বর প্রশ্ন দেখো, যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ সূচক হলো? অপশান এতে আছে মাথাপিছু আয়, বিতে আছে ক্যালোরি খরচ, সিতে আছে জনপ্রতি খরচ এবং ডিতে আছে নারীর ক্ষমতায়ন। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান এ হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, মাথাপিছু আয়। মাথাপিছু আয় কিন্তু দেশের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ সূচক। মাথাপিছু আয়কে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ সূচক হিসেবে ধরা হয় কারণ এটি একটি নির্দিষ্ট বছরে দেশের প্রতিজনের অর্জিত গড় আয় পরিমাপ করে। পরের প্রশ্নটি দেখো, 20 নম্বর প্রশ্ন দেখো, শ্রীকান্ত উপন্যাসটি কার লেখা? অপশন এতে আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিতে আছে মানিক বন্দ্যোপাধ্যায়, সিতে আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ডিতে আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শ্রীকান্ত উপন্যাসটি কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এর সাথে তোমরা এটাও মনে রাখবে, এই যে শ্রীকান্ত উপন্যাস, এর প্রধান চরিত্রগুলি কী ছিল? ইন্দ্রনাথ, রাজলক্ষ্মী ও অন্নদা দিদি। এগুলো কিন্তু তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? অপশান এতে আছে মধ্যপ্রদেশ, বিতে আছে দিল্লি, সিতে আছে বিহার এবং ডিতে আছে মহারাষ্ট্র। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান সি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, বিহার। পাল বংশ রাজত্ব করেছিল বিহারে। ঠিক আছে, এর সাথে তোমরা এটাও মনে রাখবে, পাল রাজা গোপাল 750 খ্রিস্টাব্দে পাল বংশ প্রতিষ্ঠা করেন। পাল রাজারা জাতিতে বৌদ্ধ ছিলেন। পালেদের রাজধানী মুঙ্গের। পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দেবপাল। পরের প্রশ্নটি দেখো, প্রাচীনতম বেদ হলো? অপশান এতে আছে ঋগ্বেদ, বিতে আছে সামবেদ, সিতে আছে যজুর্বেদ এবং ডিতে আছে অথর্ববেদ। এর উত্তর তোমরা সবাই জানো, অপশান এ হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, ঋগ্বেদ। প্রাচীন বেদ হলো কি না ঋগ্বেদ। এর সাথে তোমরা এটাও মনে রাখবে, বেদ ভারত তথা পৃথিবীর প্রাচীনতম সাহিত্য। ঋগ্বেদে 1028টি শ্লোক বা স্তোত্র ছিল। ঋগ্বেদের গুরুত্বপূর্ণ অংশ গায়ত্রী মন্ত্র, যা সাবিত্রীর উদ্দেশ্যে পাঠ করা হতো। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো, তোমরা অবশ্যই খাতাতে লিখে মন দিয়ে পড়বে। তোমাদের জিকেতে আশা করি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ফুড এসআই কিংবা আরপিএফে যে সমস্ত আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আছে কোনো সমস্যা হবে না। আর ঋগ্বেদ যারা আবৃত্তিকারে বলতো তাদেরকে কি বলা হতো? হোত্রী বলা হতো। পরের প্রশ্ন দেখো, 23 নম্বর প্রশ্ন, হাসদেও উপত্যকা কোন খনিজের জন্য বিখ্যাত? অপশন এতে আছে সিলভার, বিতে আছে পান্না, সিতে আছে কয়লা এবং ডিতে আছে সিলিকন। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান সি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, কয়লা। হাসদেও উপত্যকা কয়লা খনিজের জন্য বিখ্যাত। ছত্তিশগড়ের হাসদেও উপত্যকা কয়লা খনির জন্য বিখ্যাত। বিশ্বের প্রথম কয়লা উৎপাদনকারী দেশকে? না চীন, এবং দ্বিতীয় হচ্ছে ভারত। এই দুটো কিন্তু মনে রাখবে। হাসদেওটি তাহলে কোথায় অবস্থিত? ছত্তিশগড়ে অবস্থিত। পরের প্রশ্ন দেখো, ভূগোলের জনক কাকে বলা হয়? অপশন এতে আছে অ্যারিস্টটল, বিতে আছে টলেমি, সিতে আছে এরাস্টোস্থেনিস এবং ডিতে আছে থেলস। তো এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশন সি, এরাস্টোস্থেনিস। ভূগোলের জনক কাকে বলা হয়? এরাস্টোস্থেনিসকে বলা হয়। এর সাথে তোমরা এটা মনে রাখবে, এরাস্টোস্থেনিস ছিলেন একজন প্রাচীন গ্রিক পণ্ডিত। তিনি প্রথম ভূগোল শব্দটি ব্যবহার করেন। পরের প্রশ্নটি দেখো, ভারতীয় পার্লামেন্টে যুগ্ম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? অপশান এতে আছে রাষ্ট্রপতি, বিতে আছে স্পিকার, সিতে আছে উপরাষ্ট্রপতি এবং ডিতে আছে প্রধানমন্ত্রী। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, স্পিকার। স্পিকার কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। পার্লামেন্টের যুগ্ম অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার। এর সাথে সাথে এটাও মনে রাখবে, পার্লামেন্টের যৌথ অধিবেশনে আহ্বান করেন রাষ্ট্রপতি। 108 নম্বর ধারা অনুসারে, মানে সংবিধানের 108 নম্বর ধারা অনুসারে যৌথ অধিবেশনে সভাপতিত্ব করতে পারেন লোকসভার স্পিকার। কোনটি ওয়াটার গ্যাস? অপশান এতে আছে CO প্লাস H2O, অপশান বিতে আছে CO2 প্লাস H2, অপশান সিতে আছে CO প্লাস H2 এবং ডিতে আছে CO প্লাস N2। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে CO প্লাস H2, অর্থাৎ তোমাদের অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, CO প্লাস H2। তো পরের প্রশ্নটি দেখো, এর সাথে এটাও মনে রেখে নেবে, ওয়াটার গ্যাস প্রধানত কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেনের দ্বারা গঠিত। এটি জ্বালানি গ্যাস হিসেবে ব্যবহৃত হয়। 27 নম্বর প্রশ্ন দেখো, ফেরা কত সালে পাস হয়?
অপশান এতে আছে 1966, বিতে আছে 1973, সিতে আছে 1977, ডিতে আছে 1999। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? 1973, অর্থাৎ অপশান বি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর 1973। ফেরার ফুল ফর্মটি কি জানো? ফরগিন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ঠিক আছে, এটি 1973 সালে পাস হয় এবং 1999 সালে ফেরা বাতিল করে ফিমা অর্থাৎ ফরগিন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট চালু করা হয়। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু অবশ্যই খাতাতে লিখে মন দিয়ে পড়বে। পরের প্রশ্ন দেখো, 28 নম্বর প্রশ্ন, প্রথম বিদেশি যিনি ভারতরত্ন পুরস্কার পান। অপশান এতে আছে উইনস্টন চার্চিল, বিতে আছে নেলসন ম্যান্ডেলা, সিতে আছে খান আব্দুল গফর খান এবং ডিতে আছে বেনজির ভুট্টো। তো এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? না, অপশান সি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, খান আব্দুল গফর খান। 29 নম্বর প্রশ্ন দেখো, পোঙ্গল উৎসব কোন রাজ্য পালন করা হয়? পোঙ্গল উৎসব কোন রাজ্যে পালন করা হয়? অপশান এতে আছে কেরল, বিতে আছে তামিলনাড়ু, সিতে আছে কর্ণাটক এবং ডিতে আছে তেলেঙ্গানা। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান বি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, তামিলনাড়ু। পোঙ্গল উৎসব কোন রাজ্যে পালন করা হয়? না, তামিলনাড়ুতে। এর সাথে এটা মনে রাখবে, পোঙ্গল হলো তামিলনাড়ু রাজ্যের 4 দিন ব্যাপী ফসল কাটার উৎসব। আজকে শেষ প্রশ্ন, পণ্ডিত যশরাজ একজন ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠশিল্পী, তিনি কোন ঘরানার অন্তর্গত? অপশান এতে আছে পাতিয়ালা, অপশান বিতে আছে মেওয়াতি, অপশান সিতে আছে আগ্রা এবং ডিতে আছে কিরানা। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান বি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, মেওয়াতি। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। তো ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তী ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আর একটি ভিডিওতে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও।